নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। একটা কথা আমরা শুনে খুব অভ্যস্ত, ইংরেজি কথা। আমরা বলেছি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমি বারবার করে চাই যে দ্য ওয়ে অফ সাকসেসের যে হিস্ট্রি সেটা বারবার করে রিপিটেড হোক। আমি তো বর্তমানে রিয়েলি বিলিভ করুন, আমি নিজে খুব এই ব্যাপারে খুব অবাক যে একজন অ্যাস্ট্রোলজার তার প্রপার প্রেডিকশনের তীক্ষ্ণতা, তার দক্ষতা, তার অধ্যাবসায়, তার এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন মানুষকে নিয়ে কাজ করবার ক্ষেত্রে তিনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সেটা এমন একটা জায়গায় চলে যায় যে যখন কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একজন মানুষ সম্পর্কে সঠিক ত্রুটি ধরতে পারা সম্ভব হয়। ইভেন যদি সঠিক ত্রুটি বা সঠিক গণ্ডগোলটাকে যদি পয়েন্ট আউট করা সম্ভব হয়, তার রিপেয়ারিং, তার রেকটিফিকেশন, তাকে রেমিডিয়াল প্রসিডিওরের মাধ্যমে ঠিক করার চেষ্টাটাও বেস্ট করা যেতে পারে। যে হিস্ট্রি আমাদের প্রমাণ, আজকেও চাই এই অনুষ্ঠান আবার হিস্ট্রি আরেকবার রিপিটেড হোক একই রকমভাবে, ঠিক সন্ধ্যা 7:30 থেকে 8টার প্রোগ্রামে যেরকম হয়েছিল। আমি আন্তরিক স্বাগত জানাই অভিদাকে। জ্যোতিষ জগতের এক অনন্য নাম অভিশাস্ত্রী, আজকে বিজনেসম্যানদের কাছে এবং একাডেমিক সেক্টরে যার কথা শেষ কথা। অভিদা, স্বাগত। আজকে যখন মানুষ ফোন করে সন্ধ্যেবেলায়, আমরা 3টে লাইভ অনুষ্ঠানে ফোন নিলাম যার এভিডেন্স, আপনারা তো সবসময় এভিডেন্স চান, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ। ইউটিউবে গিয়ে সিটিভিএনের ইউটিউবে খুলে দেখুন, 3জনই ফোন করেছেন বিজনেসে সাফল্য পেয়েছেন। ডেফিনেটলি পেতে হবে। আমার ক্লায়েন্টরা আজ পর্যন্ত কেউ ফেলিওর হয়নি, হবেও না। হ্যাঁ, হতে পারে কারোর 1 বছরে হয়ে গেছে, কারোর হয়তো 5 বছর একটু বেশি সময় লেগেছে, বাট আলটিমেটলি জানবেন সে রিচ করতে বাধ্য। কারণ রেমেডি, ওই যে একটা কথাই বলি, আমি সেদিন কোনো একজন অ্যাস্ট্রোলজারকে এটা বলতে শুনছিলাম যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করলে তবে আসবেন, না বিশ্বাস করলে আসবেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি আজ পর্যন্ত এই বিশ্বাস অবিশ্বাসের গল্প রাখেনি। জানবেন, মনে হতেই পারে যে এইটুকু একটি ঘুমের ট্যাবলেট, হ্যাঁ, আপনার 6 ফুট শরীরটিকে ঘুম পাড়িয়ে দিতে পারে। বিশ্বাস নাও হতে পারে ওইটুকু জিনিসের কি এমন ফায়দা রয়েছে, কি এমন পাওয়ার রয়েছে। জানবেন, সেটিকে যদি অবিশ্বাস করেও কেউ খেয়ে নেয়, তাও সে কিন্তু ঘুমাবে। কেন জানেন? সেটা ঘুম পাড়ানোর জন্যই তৈরি হয়েছে, মানে এফেক্টিভ হবে সেটা। অবশ্যই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি এই বার্তাটাই মানুষের কাছে দেয় যে ওভারঅল কেউ সেটাকে অ্যাকসেপ্ট করুক, কেউ সেটাকে রিজেক্ট করুক, হোয়াট এভার, আলটিমেটলি যা কিছু হওয়ার সেটা হবেই, অস্বীকার। মানে ট্রু ইজ ট্রু, সেক্ষেত্রে কোনো সংশয় নেই, মানে সত্যিটা সত্যি বলেই মানতে হবে। ডেফিনেটলি বিতর্কের খাতিরে নাও মানতে পারেন অনেকে, কিন্তু মানতে হবে। কেন না? বিতর্কটা আসছে কোথা থেকে? বিতর্কটা আসছে কোথা থেকে? আপনি জীবনে কোনোদিন আপনার ব্রেন দেখেছেন? সাধারণ মানুষদেরকে বলছি, দেখেছেন? দেখেননি। সায়েন্টিস্টরা দেখেছে, ডক্টররা দেখেছে, আপনি দেখেননি কিন্তু। অথচ এই ব্রেনের কাজেই আপনি সবকিছু করছেন, ব্রেনেরই মেন খেলা। একদমই ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে এটাই। অর্থাৎ আপনি কিন্তু আপনার নিজের ব্রেন দেখেননি, সাধারণ মানুষদেরকে বলছি। তাহলে আপনি কি করে মানছেন যে ব্রেনই কাজ করাচ্ছে? কেন? কারণ আমরা ছোটবেলায় আমরা সায়েন্সে পড়ে এসেছি এগুলো। ভবিষ্যতে হয়তো যদি আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়তাম, তাহলে হয়তো আমি যদি নিউরোলজি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতাম, তাহলে হয়তো ব্রেন নিয়ে আরো বেশি চর্চা করতাম, ব্রেনটাকে নিজের চোখে দেখতে পেতাম। বাট আজ পর্যন্ত আমি নিজের ব্রেনও নিজের চোখে দেখিনি, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট নই। ঠিক ব্যাপারটা এইরকম ভাবেই তৈরি যে আপনি যেটা দেখতে পাচ্ছেন না বা যেটা হচ্ছে না, আলটিমেটলি জানবেন প্ল্যানেটরি কম্বিনেশন, সেই 3টে লিঙ্ক, ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্ক, এই 3টে লিঙ্ক যদি ড্যামেজ হয়, নেগেটিভ এফেক্টই পাবেন, পজিটিভ হলে পজিটিভ এফেক্ট পাবেন। এটা কেউ মানুক না মানুক, এটা হবেই, এটা হতেই হবে। কারণ জানবেন, এটাও বিজ্ঞান। অভিদা, আপনি যখন পড়াশুনো করেছেন, আপনি আমাকে অফ ক্যামেরাতে বারবার বলেছেন যে আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানাটমিটাকে বারবার গভীরে ঢুকে জানবার চেষ্টা করেছি, কোথায় কি আছে। এর ফলে কতটা সুবিধা হয় মডার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে যখন আপনি কাজ করছেন, যখন প্রতিমূর্তি ইম্প্রোভাইজেশন এন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা কতটা মানুষের কাছে জন্য যাচ্ছে? দেখবেন, আগেকার যুগের অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি যে বার্তা দেয়, আগেকার যুগে ছিল হচ্ছে যে প্ল্যানেটটি সব থেকে বেশি ক্ষতিকারক তাকে চার্জ আপ করো। কেন? আগেকার যুগে চার্জ আপ বলা হতো না, আগেকার যুগে বলা হতো তাকে শান্তি করতে হবে, গ্রহ শান্তি, রাইট। হ্যাঁ,
সেইটাকে শান্তি করলে তোমার লাইফে অনেক উন্নতি তিনি দেবেন। মানে যেটা খারাপ আর কি। হ্যাঁ, আচ্ছা। তোমার বৃহস্পতি খারাপ আছে, তোমার একটি বৃহস্পতি রত্ন লাগবে, সেটি পড়ে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জানবেন আলটিমেটলি মডার্ন অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি এরকম কোনো বার্তা কিন্তু দেয়নি। সেটা 5000 বছরও দেয়নি, আজকেও দেয়নি। কেন দেয়নি? কারণ জানবেন আজকে আপনার ছেলেটি আপনার হাতছাড়া হয়ে গেছে বা আপনার মেয়েটি আপনার হাতছাড়া হয়ে গেছে, সেই হাতছাড়া হয়ে যাওয়ার পেছনে কোন কানেকশন যুক্ত আছে এবার বলুন তো। যে কানেকশন আপনার ছেলেকে বা মেয়েকে আপনার মতন একজন ভালো বাবা মার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেই কানেকশনটিকে আমি ধরবো না? যে কানেকশনটা ধরতে গিয়েও সেই তার বলের অভাবে, তার পাওয়ারের অভাবে সেই কানেকশনটি খেলতে পারছে না, আমি সেই কানেকশনটিকে ধরবো। ডেফিনেটলি উল্টো কানেকশনের ওপর রেমেডিয়াল গাইডলাইন হয়। ইয়েস, এটাই হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। একদমই। অভিদার কাছে এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আজকে যারা ক্যাম্পাসিংয়ে চাকরি পাচ্ছেন না, অভিদা তাদেরকে ডিপেন্ড করতে হয় অফ ক্যাম্পাসিং চাকরির উপরে। সেক্ষেত্রে অনেক সময় তারা পান না, এবং যেই কারণের জন্য আমরা আজকে মাথা উঁচু করে বুক চওড়া করে চিৎকার করে আন্দোলন করি, বলি যে আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। চাকরির ক্ষেত্রে একজন মডার্ন অ্যাস্ট্রোলজার যারা লিঙ্ক নিয়ে কাজ করছেন, ইভেনচুয়ালি আপনি কতটা বেশি কনসেন্ট্রেট করতে পারবেন? সব থেকে বড় কথা হচ্ছে চাকরির ব্যাপারটা, যারা যারা প্রচুর হায়ার স্টাডি করেছেন কিন্তু আলটিমেটলি চাকরির জায়গাটা আসছে না। আরে দেখুন তো যে হায়ার স্টাডি যে সাবজেক্টটা করেছেন ওই সাবজেক্টটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, আপনার হরোস্কোপ পারমিট করছে কিনা। মানে শুরুতেই সমস্যা থাকে, শুরুতেই সমস্যা। দুটো কি তিনটে কারণ থাকতে পারে চাকরি না পাওয়ার যারা হায়ার স্টাডি করেছেন। ফার্স্ট অফ অল প্রবলেম, কোনো না কোনো ভাবে লিঙ্ক পারমিট করছে না, সব কানেকশন আছে, 1 নম্বর প্রবলেম, ওটাই মেন প্রবলেম। 2 নম্বর প্রবলেম, লিঙ্ক পারমিট করে গেছে। চাকরি আপনি পাবেন, বহু লোক আপনাকে বলেছে, বহু অ্যাস্ট্রোলজাররা আপনাকে বলেছে, বাট আলটিমেটলি আপনি চাকরি লাইফে আপনার লাইফে আসেনি। 2 নম্বর কারণ, কি কারণ? আপনার হরোস্কোপে সবকিছুই আছে, আলটিমেটলি আপনি যে পড়াশোনাটা করেছেন সেই পড়াশোনাটা আপনার চার্ট ওয়াইজ ঠিক আছে তো, পারমিট করছে তো। যেমন ধরুন অনেকে এই ব্যাপারটা বলেই খালাস, আপনার ছেলেকে কিন্তু বিটেক পড়াবেন, তারপর এমটেক পড়াবেন, তাহলেই ও চাকরি পাবে। বাবা মায়ের ব্যাপারটা কি আসে শুনতে থাকুন, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কারণ এই প্রোগ্রামটা অনেক বাবা মায়ের জন্য, যাদের ঘরেতে এরকম বেকার ছেলেদের বা মেয়েদের মানে একদম বন্যা বয়ে যাচ্ছে, যে সমস্ত ফ্যামিলিতে, এই প্রোগ্রাম তাদের জন্য। শুনতে থাকুন। কেউ আছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো স্যার, আমি বর্ধমান থেকে বলছি। একটু জোরে কাইন্ডলি। হ্যালো। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি স্যার, বর্ধমান থেকে। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ, খুবই ভালো লাগছে স্যার। খুব ভালো লাগে কেন, মানে কোন কারণের জন্য খুব ভালো লাগার বিষয়টা? মানে দাদার কাছে গিয়ে আমার অনেক দুটো বন্ধু আছে চাকরি পেয়েছে। মানে দুটো বন্ধু আপনার চাকরি পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। হ্যালো বলার সঙ্গে সঙ্গে সেটা বলা উচিত। আচ্ছা, খুব ভালো কথা। কোথায় চাকরি পেলো? কোথায় পেলো? স্কুলে পেয়েছে। কোথায়? স্কুলে পেয়েছে। আচ্ছা, সেটা কি গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল? গভর্নমেন্ট স্কুল। আচ্ছা, বেশ, খুব ভালো খবর, দারুণ খবর দিলেন। আচ্ছা, কত বছর আগে পেয়েছে দাদা? এবারই এই বছর পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, তা আপনি আপনার বন্ধুদেরকে দেখে কতটা হ্যাপি? খুবই হ্যাপি। এবার আমি আমার জন্য চেষ্টা করছি আর কি। আপনার নিজের জন্য? আচ্ছা, বয়স কত? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 28 বছর। 28 বছর বয়স। আচ্ছা, মানে 27 প্লাস আছে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই, আমায় কতগুলো কথা একটু জানাও। বর্ধমানে কোথায় থাকো? বর্তমানে আমি মুর্শিদাবাদে থাকি। কোথায়? মুর্শিদাবাদে বাড়ি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদে বাড়ি। আচ্ছা, ওকে ওকে ওকে। না, মানে আমি মুর্শিদাবাদে কাজের সূত্রে থাকি আর কি। ও, মানে বর্ধমানে বাড়ি, মুর্শিদাবাদে কাজের সূত্রে থাকা হয়। হ্যাঁ, মানে একটা বেসরকারি স্কুলে করি। বেসরকারি স্কুলে চাকরি করছে? ও, বেসরকারি স্কুলে চাকরি করছে মুর্শিদাবাদে। ঠিক আছে ঠিক আছে ওকে, ক্লিয়ার। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, চাকরির সঙ্গে সঙ্গে প্রাইভেটে তুমি কোনো টিউশন করো? হ্যাঁ, দু একটা করি। দু একটা টিউশন করো? আচ্ছা, সেগুলো কোন ক্লাসের টিউশন ভাই? ওই 11-12। হ্যাঁ, 11-12। আচ্ছা, 11-12 পড়ানো হয়। তুমি কি সায়েন্স পড়াও? হ্যাঁ হ্যাঁ, সায়েন্স পড়াও। আচ্ছা, এবার কতগুলো কথা আমি একটু জিজ্ঞেস করবো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, টেকনিক্যাল লাইনে তুমি যাওনি কেন? না, আমি স্যার জেনারেল লাইনে এসেছি। মানে তখন আমার টেকনিক্যাল লাইনে সেরকম ইচ্ছা ছিল না, আমার এই ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছা ছিল আর কি। মানে তোমার ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাই এখানে তো টেকনিক্যাল লাইন ইন্ডিকেট করছে। ও
আচ্ছা ঠিক আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ছিল তো? হ্যাঁ 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 হ্যাঁ, তা তুমি জয়েন্ট দাওনি তখন? হ্যাঁ জয়েন দিয়েছিলাম স্যার, অনেক র্যাঙ্ক অনেক পিছনে হয়েছিল। র্যাঙ্কটা পেছনে হয়েছিল, ওই হচ্ছে সমস্যা, ওটাই হচ্ছে সমস্যা, র্যাঙ্ক পেছনে হয়ে গেছিল। ঠিক আছে, জানবে এবছর যারা জয়েন্ট দিচ্ছে না বা যারা নেট দিচ্ছে, আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো, যদি একবার শেষ অপশনটা যদি তাদের দরকার পড়ে, যদি আমি থাকি, তাহলে জয়েন্ট মানে বিটেক অ্যান্ড মেডিকেল তাদের হবে অস্বীকার। ঠিক আছে, বাট ভাই তোমার এই পুরো রং ট্র্যাকে তুমি চলে গেছো। 1 to 5 লিঙ্ক দিচ্ছে, পারবে তুমি এই মানে এই টিচিং সেক্টর থেকে ডেভেলপমেন্ট পাবে, বাট অনেক লেটে। তোমার ডেভেলপমেন্ট পেতে মোটামুটি ধরো 2024 সাল, তার আগে হবে না। ও আচ্ছা, না বলছি স্যার আমি মানে 2-1 পরীক্ষা কোয়ালিফাই করছি, ইন্টারভিউতে কেটে গেছি আর কি। হ্যাঁ, ওই তো কাটবে তো, কেটে যাবে, কাটবে তো, সেটাই তো বলছেন। 100% কাটবে না কেন? 2024 সাল যতক্ষণ না পড়ছে ততক্ষণ ডেভেলপমেন্টের ব্যাপারটা তোমার লাইফে খুব একটা আসবে না ভাই। ঠিক আছে, কাজেই ফালতু আবার তুমি আমাকে এখন জিজ্ঞেস করতে পারো এর প্রতিকার করলে বা এর রেমেডিয়াল গাইডলাইন করলে কি হবে। জানবে এর রেমেডিয়াল গাইডলাইন যদি আমি সারা ওয়ার্ল্ডের ডলার মিশিয়েও আমি যদি তোমাকে প্রাইস বলি, এর রেমেডি পাওয়া যাবে না। কেন বলো তো? এর রেমেডি 2024 সালে করতে হবে। এখন কোন দিলে ওই দেওয়া মাত্র এই সান্ত্বনা, হ্যাঁ হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, ফালতু রেমেডি করে লাভ নেই। 2024 সাল অব্দি অপেক্ষা করো, তারপর, তার আগে নয়। ঠিক আছে, এটা একটা লাভলি প্রেডিকশন এন্ড দিস ইজ দ্য প্রুফ অফ অনেস্টি। এটা হচ্ছে সততার পরিচয়, এই হচ্ছে সততার পরিচয়। আপনার আজকে আপনি চাকরির জন্য সাফার করছেন, আমরা চাকরির কথা শুরুতে বললাম, আনএমপ্লয়মেন্টের কথা বললাম, ঠিক একই উদাহরণ। বাট অভিদা বলছেন 2024 সালে গিয়ে কাজেই মানুষের প্রতারিত হওয়ার জায়গাটা কিন্তু কমে গেল। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে অনেকে এই কথাটা ইউজ করেন যে প্রতিকার পড়িয়ে দিন হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম আপনাদেরকে, এরপর ফোনটা নেব আমি, যে মানুষ কিভাবে যে প্রতিকার পড়িয়ে দিল তার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। জানবেন আজকে আমি বিয়ের দিকটা দেখি না কেন, এই ধরুন ম্যারিড লাইফের প্রবলেম আমি দেখি না। আচ্ছা, বিয়ের যে কোনো ব্যাপারে আমি খুব একটু দূরে থাকি ওইসব কেস থেকে। কেন জানবেন, আমার একজন প্রফেসরের এইরকম একটা ঘটনা ঘটার পর থেকে আমি একটু এই বিয়ের ব্যাপারটা আমি একটু দূরে থাকি। দুটো ঘটনা এবং খুব মানে প্রমিনেন্ট ঘটনা, শুনুন তারপর ফোনটা নেব। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যিনি আমার প্রফেসর, তার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন। তিনি এখন জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, মেয়ের বিয়ে দিলে মেয়ের বিবাহিত জীবনটা ভালো তো? আচ্ছা, তা তিনি স্বাভাবিকভাবে তিনি যেটা সত্যি কথা সেটাই বলেছেন যে হ্যাঁ, মেয়ের বিবাহিত জীবনে কোনো অসুবিধা কিন্তু আসবে না। আচ্ছা, এবার শুনুন, এইবার কথা হচ্ছে তিনি আমার প্রফেসর মানে এবার বুঝে নিন তিনি কি জানেন না জানেন। হ্যাঁ, তিনি যখন বলেছেন তা তিনি ঠিকঠাকই বলেছেন। এখন মেয়ের বাবা মা যদি এটা ভেবে ফেলে যে যার সঙ্গে বিয়ে দিয়ে দেবে মেয়ে খুব সুখী হয়ে যাবে, তাহলে সেটা তার অ্যাবসলিউটলি রং। তার মেয়ের সঙ্গে যখন তার বিয়ে হয়, মেয়েটির সঙ্গে যার বিয়ে হয়েছে তার সঙ্গে ইন্টারলিঙ্কের কোনো ফাংশন তার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। কদিন বিয়ে টিকলো? হার্ডলি 3.5 মাস। আচ্ছা, বুঝলেন, হার্ডলি 3.5 মাস বিয়ে টিকলো। আচ্ছা, তখন কি হলো? সব দোষ হচ্ছে সেই প্রফেসরের। তিনি বলে দিয়েছেন যে বিবাহিত জীবন। এইটা গেল 1 নম্বর। এবার আসি 2 নম্বর। এইটা আমার আরেকজন প্রফেসরের কেস, বুঝতে পেরেছেন? শুনুন, বিয়ে হচ্ছে না মেয়ের, তার জন্য একটি রেমেডি করা হয়েছিল। রেমেডিটা তিনি করেছিলেন। আচ্ছা, রেমেডি করার পর তিনি সময় দিয়ে সীমা দিয়েছে মোটামুটি ধরুন 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনার মেয়ে সুপাত্রস্থ হয়ে যাবে। ভালো করে বুঝবেন কথাটা। আচ্ছা, 2.5 বছরের মাথায় তারা এসে বলে দিয়ে গেলেন ওনাকে যে উনি নাকি কিছু জানেন টানেন না। কেন ভাই কিছু জানেন না কেন? তার কারণ একটাই, ওনার মেয়ের বিয়ে হয়নি। আচ্ছা, কেন বিয়ে হয়নি? তাহলে কি রেমেডি অ্যাকশন নেয়নি? ব্যাপারটা হচ্ছে রেমেডি দেওয়া হয়েছিল বিয়ের জন্য, কিন্তু তারা এখন যদি রেলে সার্ভিস করার পাত্রের জন্য তারা ওয়েট করে, আর 2-2.5 বছরে কেন, সারা জীবনে কোনোদিন বিয়ে হবে না। একদম মানে পারমানেন্ট হচ্ছে এটাই বুঝতে হবে। একদম ঠিক, একদমই ঠিক। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে রেমেডি এই ওয়ার্ডটার সঙ্গে সাধারণ মানুষের একটা বিরাট বড় মানে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার কিন্তু রয়েছে। কমিউনিকেশন গ্যাপ আছে, কমিউনিকেশন প্রচন্ড গ্যাপ রয়েছে। জানবেন, রেমেডি কোনোদিন আপনার মনে হতেই পারে যে আপনি 2 বছরের মধ্যে আপনি লাখপতি, কোটিপতি, আরবপতি হয়ে যাবেন, বাট
রেমেডির অ্যাকশন তখনই ওই জায়গায় আপনাকে নিয়ে যাবে যখন আপনার লিঙ্কেরও সেই রকম ক্যাপাসিটি থাকবে। জানবেন এই যে আমাদের বিভিন্ন যে লরি হয়, 10 চাকা লরি, 6 চাকা লরি, 14 চাকা লরি, এবার আমার একটা কথা বলুন তো, 10 চাকা লরিতে যদি একদম আপনি 2000 টন মাল তুলে দেন, সেই লরির কি হাল হবে? একদম কোনো যুক্তি আছে কি যে লরি সে মালবাহী একটি গাড়ি, সেই মালবাহী গাড়ি বলে তাকে 1000 টন মাল দিয়ে দিলেন, সে ওইটাই লোড করে নিয়ে যাবে? সবকিছুর একটা ক্যাপাসিটি লেখাই থাকে। একদমই ঠিক, একদম কোনো যুগে পসিবল নয়। ঠিক তেমনই আপনার লিঙ্কে যদি ক্যাপাসিটি থাকে তবেই রেমেডি আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। আপনি যদি কেউ যদি ভেবে নেয় যে রেমেডি পড়িয়ে দিয়েছে সে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, সে পারাপাট কোটিপতি হয়ে যাবে, ইটস ইম্পসিবল। আজ পর্যন্ত কোনোদিন হয়নি, হবেও না। আর ওই স্বপ্ন দেখার থেকে না দেখা ভালো। তাতে অ্যাস্ট্রোলজারের উপর অনেকটা ডিপেন্ড করছে যে তিনি তো লিঙ্কটা বুঝতে পারছেন, এবার তার সেইভাবে নিশ্চয়ই তিনি রেমেডিটা দেবেন। ডেফিনেটলি, একদমই। মানে সেক্ষেত্রে মিথ্যাচার করলে কিন্তু মানুষ ডেফিনেটলি, যেমন ধরুন আমি ছোট্ট একটা জিনিস বলে ফোনটা নেব, আপনার 11th হাউসের সঙ্গে যদি মার্স আর জুপিটার কানেক্ট করে যায়, আপনি রেমেডি না পড়লেও আপনি আরো পতি হয়ে যাবেন, লিখে রেখে দিন। আচ্ছা। আর আপনার সঙ্গে যদি কোনোভাবে শনি, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কোনোভাবে চন্দ্র কানেক্ট করে, পাওয়ারফুল হয়ে কানেক্ট করে, আপনার ম্যাক্স টু ম্যাক্স লাখপতি অব্দি যাবেন, কোটিপতি অব্দি যাবেন না। এবার সেখানে আমি আপনাকে হাজারো কিছু রেমেডি পড়িয়ে দিই, আপনি ওই জায়গায় কোনোদিন পৌঁছতে পারবেন না। এটা একদম লিখে রেখে দিন। ঠিক। এই সহজ কথাটি যেদিন বুঝবেন সেদিন আমার বুকিং নাম্বার ডায়াল করবেন। এই সহজ কথা বুঝবেন না, দয়া করে আমার বুকিং নাম্বার ডায়াল করবেন না, পারবো না করতে। কারণ জানবেন আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি কোনো ভগবান নই বা জাদুকর নই, একদমই নয়। আমি আপনাকে ওয়েটা দেখাতে পারি, কোন দিক থেকে গেলে আপনি সহজ মানে খুব তাড়াতাড়ি আপনার লাইফের গোলে পৌঁছবেন, গোলটাকে অ্যাচিভ করবেন, সেটা বলতে পারি। বাট এমন কিছু গোল করে আমার কাছে আসবেন না যার আপনার চার্ট সেই পারমিট করছে না। আর আমি ভুলভাল কথা বা আমি না মানুষের মন গলা কথা বলতে খুব একটা অভ্যস্ত নই। আমি প্রত্যেক ক্লায়েন্টকে আমি বলি একটা কথাই, যে যেটা সঠিক সেটা জানুন। অনেকে বলেন আপনি বলে তো মন খারাপ করে দিলেন। এবার কথা হচ্ছে জানবেন, বাঁকুড়ায় আমার কাছে একজন ক্লায়েন্ট এবারে এসছেন, আচ্ছা কি হয়েছে না, তার ছেলে তার সাথে কোনো সম্পর্ক রাখে না, তিনি মনে হয় এখন প্রোগ্রাম দেখছেন, খুব ভালো কথা। কেন রাখে না? না বিয়ের পর বৌমা তার ছেলেকে নিয়ে দূরে সরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে তিনি আমায় জিজ্ঞেস করলেন যে এটা কি আসবে? আমি বললাম জীবনে কোনদিন আসবে না। তখন তিনি যাওয়ার সময় কি বলে গেলেন যে আমি না খুব একটা স্যাটিসফাইড হলাম না আপনাকে দেখিয়ে। তাহলে কি বললে স্যাটিসফাইড হতেন? যে হ্যাঁ 2 মাসের মধ্যে আপনার ছেলে মেয়ে চলে আসবে, আপনাকে এই প্রতিকার দিয়ে দিচ্ছি, 2 মাসের মধ্যে না আসলে আমাকে জানিয়ে যাবেন। এই ব্যাপারগুলো আমার কাছে মানে আপাত মানসিক শান্তির জায়গা নেই। অভিশাস্ত্রী এটাই করবেন যেটা আপনার ছক ইন্ডিকেট করছে, এবং হুইচ ইজ ডেফিনেটলি রাইট এন্ড কারেক্ট। একদম ঠিক কথা। আমার কাছে ওই আপনি কোটিপতি হতে চান বলে আমাকে কোটিপতি রেমেডি দিয়ে দিলে আপনি কোটিপতি হওয়ার জায়গায় পৌঁছে যাবেন, অথচ আপনার লিঙ্ক পারমিট করছে না, জীবনে কোনোদিন হবে না। কারণ জানবেন আপনি আমাকে ভরসা করেন, আমি লিঙ্কের ওপর ভরসা করে রেমেডি ছাড়ি। তার জন্য আমার কাছ থেকে রেমেডি করতে গেলে একটা প্রমিনেন্ট লিঙ্কের মধ্যে রেমেডি করতে হয়। ওই লিঙ্ক যদি চলে যায় আবার রিসাইক্লিং হয়ে ওই লিঙ্ক ওই জায়গায় যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ রেমেডি হয় না। রিসাইক্লিং এর টাইম পিরিয়ড কত জানেন? কত? 3 ইয়ার্স, 3 বছর। আচ্ছা আচ্ছা, তার আগে রেমেডি হবে না। সিস্টেম এইভাবেই তৈরি হয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এটাই। অভিদাকে স্যালুট করে এই অনেস্টির জন্য। ডেফিনেটলি অনেস্টি, আপনার লাইভ অনুষ্ঠানে বসে এতগুলো কথা বলছেন, ডেফিনেটলি ইট ইজ ক্লিয়ার। মানে আপনাদেরও পরিষ্কার হওয়া উচিত, এন্ড আই থিংক দ্যাট ইউ শুড ট্রান্সপারেন্ট ভিশন। আপনাদের পরিষ্কার একটা ভিশন থাকা উচিত। অবশ্যই ওই উল্টো পাল্টা ভেবে যদি যান না, জীবনে কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে স্যাটিসফাইড করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জানবেন অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিটা আজকালকার যুগে মানে ওই অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির মতন একটা প্রমিনেন্ট সায়েন্টিফিক সাবজেক্ট আজকে পচা মাছ বাজারের জায়গাটা নিয়েছে। তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজার, কিছু অ্যাস্ট্রোলজারের অ্যাক্টিভিটি অবশ্যই, এবং তাদের সীমিত ভরসা চলে যাওয়া মানুষের অ্যাস্ট্রোলজারদের প্রতি। কেন? তার কারণ একটাই, বহু জায়গায় গেছে, আলটিমেটলি কোনো সুরাহা হয়নি। সুরাহা হয়নি কেন? তারও কিছু কারণ আছে। আমি আজকে একটু ফোন কম নেব, কারণ আপনাদেরকে অনেক কিছু জানানোর রয়েছে। সুরাহা হয়নি কেন? তার কারণ অনেক কিছু আছে।
বেশ কিছু অ্যাস্ট্রোলজাররা আছে, সারাদিন ধরে মন্ত্র জপ করে যাও, সব কিছু ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা আমি বলে দিই। আপনারা আমাকে বা বুকিং নাম্বারে অনেকে ফোন করে এই কথা জিজ্ঞেস করেন, আচ্ছা রেমেডি কোনো মানে মন্ত্র হবে নাকি স্টোন ফোন হবে নাকি রত্নবদ্ধ কিছু হবে? আচ্ছা, এবার আপনাকে একটু বলে দিই আপনাদেরকে। জানবেন মন্ত্র শক্তির সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের কোনো সম্পর্ক নেই। লিখে রেখে দিন কথাটা, সে আমার রেকর্ড করে রেখে দিতে পারেন, যার চ্যালেঞ্জ করার আমাকে করতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির সঙ্গে মন্ত্র শক্তি, ঠাকুর দেবতা, তারামা, কালীমা, শিব, কারোর কোনো সম্পর্ক কিন্তু নেই। এটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা সাবজেক্ট। আচ্ছা, আপনি যদি ভেবে থাকেন বা কেউ যদি আপনাকে এই বুদ্ধিটি দিয়ে থাকে যে আপনি এই মন্ত্র জপ করে যান, আপনার ব্যবসায় বিশাল উন্নতি হবে, জীবনে কোনোদিন ওটা সম্ভব হয়নি, হবেও না। কাজেই মন্ত্র শক্তি ভক্তি আমার কাছে পাওয়া যায় না, মানে আমি সেই শক্তিমান নই আর কি। বাহ, আমি একটা জিনিস হচ্ছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির রেমেডিয়াল গাইডলাইন সম্পূর্ণরূপে আলাদা। তার কতগুলো জিনিস রয়েছে, গ্র্যাভিটি রিপোর্ট, ডেন্সিটি রিপোর্ট, কালার থেরাপি, দেন আপনার তারপর আরেকটা আছে কেমিক্যাল থেরাপি, তারপর আপনার হাতে ট্রান্সফার। এই 4টে অপারেশন না হলে কোনো রেমেডি অ্যাকশন নেবে না। মানে এটা আপনিও ছাড়েন না সেরকম না হলে, মানে এই 4টে টেস্ট এই না হলে আপনি 4টে ছাড়েন? করতেই হবে, 4টে করতেই হবে। কারণ জানবেন, আপনি যখন একটা শার্ট পরছেন বা যে কেউ একটা শার্ট পরছে বা যাই পরছেন, তার একটা প্রপার মেজারমেন্ট রয়েছে। রাইট, ওর থেকে বড় হয়ে গেলেও মুশকিল, আবার ছোট হয়ে গেলেও মুশকিল। একদম ঠিক, একদম ঠিক ওই প্রপার মেজারমেন্ট। আর জানেন প্ল্যানেটরি কম্বিনেশনকে যদি অ্যাডজাস্টেড জায়গাটা নিয়ে যেতে হবে, তাকে যদি প্রপার গ্রহের পজিশনে নিয়ে যেতে হয়, তাহলে ওই রেমেডিয়াল গাইডলাইন ছাড়া সম্ভব নয়। অনেকক্ষণ ধরে কেউ অপেক্ষা করছেন, কেউ আছেন কে আছেন ফোনে? হ্যালো, ওহ লাইনটা নেই, লাইন নেই। আপনাদেরকে একটু বলে রাখি, রবিবার কালীঘাটে চেম্বার হয়েছে। কালীঘাট আর শ্যামবাজারে প্রচুর ভিড় হয়, লাফালাফি করে কোনো লাভ নেই, কারণ এই ব্যাপারে অবিশ্বাস্ত্রী অত্যন্ত স্ট্রিক্ট, বুকিং খুব কম সংখ্যক দেওয়া হয়। রবিবার কালীঘাটের জন্য বুকিং এবং কনফার্ম করতে হবে। সোমবার শেওড়াপল্লিতে চেম্বার রয়েছে অ্যাজ ইউজুয়াল, মঙ্গলবার বারাসাতে চেম্বার রয়েছে, বুধবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার মেচেদাতে চেম্বার রয়েছে, আর শনিবার শ্যামবাজারে চেম্বার থাকে। আসুন আপনাদেরকে আমি একটু মানে কবে কোথায় ডেট ওয়াইজ একটু বলে দিই। 19 এপ্রিল হলদিয়াতে, ইমিডিয়েট বুক করে রাখুন। 20 এপ্রিল মেদিনীপুরে, 21 তারিখে বাঁকুড়াতে, 22 তারিখে আসানসোলে, 23 তারিখে বর্ধমানে, 24 তারিখে বহরমপুরে, 25 তারিখে রায়গঞ্জে, 26 তারিখে শিলিগুড়িতে নর্থ বেঙ্গলে, 27 তারিখে কোচবিহারে, 29 তারিখে তারাপীঠে বীরভূমে চেম্বার রয়েছে। 4th মেতে এত লং টাইমে বুকিং, চিন্তা করুন কি হারে পপুলারিটি আছে। আমি সন্ধ্যাবেলা বলছিলাম আপনাদেরকে, 4th মেতে আসামের শিলচরে, 5 তারিখে গুয়াহাটিতে, 6 তারিখে ডিব্রুগড়ে চেম্বার রয়েছে। 12th মেতে মুম্বাইতে, 13 তারিখে দিল্লিতে, 14 তারিখে বেঙ্গালুরুতে, 15 তারিখে হায়দ্রাবাদে এবং 16 তারিখে আহমেদাবাদে চেম্বার রয়েছে। সরি, আজকে সময় নেই, অভিধাকে দিয়ে আজকে সময় শেষ। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে রাত্রি 11টায় লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। একদম অসংখ্য ধন্যবাদ অভিধাকে, যে পারফেকশনের সঙ্গে, যে অনেস্টির সঙ্গে আপনি সত্যি কথাগুলো আজকে লাইভ অনুষ্ঠানে বললেন না। অনেকে বলার চেষ্টা করবে, বাট একটা জিনিস নেই বলে বলতে পারবেন। আপনারা ভাবছেন গলা, তা না, পিঠের মেরুদণ্ডটা। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।